হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনলাইন ক্লাসেস। আজ আমরা এই ভিডিওতে এসএলএসটি ইংলিশ সিলেবাস থেকে একটি কবিতাকে বেছে নিয়েছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এটি লুসি পোয়েম সিরিজেরই একটি কবিতা এবং এখান থেকে আমরা 10টি কোশ্চেন বাছাই করে নিয়েছি, যার উপরে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে এখন, ঠিক আছে। এবং এই ভিডিওর মধ্যে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব এবং আলোচনা করার পরে তার 4টি মাল্টিপল চয়েস অপশন নিয়ে আমরা কথা বলবো এবং তারপর সেখান থেকে সঠিক উত্তরটিও বের করব। এই সময়ের মধ্যে তোমরা নিজেদের উত্তরগুলো বের করে ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কার কত স্কোর হচ্ছে, ঠিক আছে। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল ওয়াজ পাবলিশড ইন। স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল কবিতাটি পাবলিশ হয়েছিল, অপশানসগুলো একটু দেখে নিই। এ লিরিক্যাল ব্যালাডস ভলিউম 1, বি লিরিক্যাল ব্যালাডস ভলিউম 2, সি পোয়েমস ইন 2 ভলিউমস, নাকি ডি আদার পোয়েমস। এই কবিতাটি এবং লুসি পোয়েম সিরিজের আরও 3টি কবিতা লিরিক্যাল ব্যালাডস ভলিউম 2তেই কিন্তু পাবলিশ হয়েছিল, যেটি পাবলিশ হয়েছিল 1800-এ, 1800 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটি ভিডিও এর আগে তৈরি হয়েছে, অর্থাৎ এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল এই কবিতাটির বিস্তারিত আলোচনার একটি ভিডিও আমাদের ক্লাসে অলরেডি তৈরি হয়েছে, পাবলিশ হয়েছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়েন ওয়াজ দ্য পোয়েম কম্পোজড। কবিতাটা কবে লেখা হয়েছিল? এটা কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্সার রয়েছে ইন 1799, 1798, ইন 1800, ইন 1797। যেহেতু পাবলিশ হয়েছিল 1800-এ, তাহলে কবিতাটা নিশ্চয়ই 1800 বা তার আগে লেখা হয়েছিল। হ্যাঁ, কবিতাটা লেখা হয়েছিল ইন 1799 অ্যাট, দেখো এখানে হলুদ রঙের একটি জায়গাটা করে দেওয়া হয়েছে, অ্যাট গসলার গটিনজেন ইন জার্মানি, ঠিক আছে, যখন কবি জার্মানিতে ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল হেয়ার স্লাম্বার ডিনোটস। এখানে স্লাম্বার কথাটাকে কি বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ স্লাম্বার কথাটার অর্থ এখানে কি? অপশানসগুলো আমি পড়ছি। আনকনশাসনেস, ডেথ, পারপিচুয়াল স্লিপ, আনঅ্যাওয়ারনেস, ঠিক আছে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আনকনশাসনেস। আনকনশাসনেস, এখানে এই আনকনশাসনেসটাকে ডিসক্রাইব করা হয়েছে ঠিক এভাবে, শক অফ মাইন্ড উইথ দ্য গেটস অফ পারসেপশন ক্লোজড। অর্থাৎ এখানে উপলব্ধি করার সমস্ত ক্ষমতাই কিন্তু শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা, অর্থাৎ কোনো রকম হঠাৎ করে কোনো একটা আঘাত পেলে যেরকম অবস্থা হয়, অর্থাৎ মাথা কোনো কিছু নতুন চিন্তা করার কথা ভুলে যায় বা চিন্তা করার অক্ষম হয়ে ওঠে, ঠিক সেই অবস্থাটার কথা এখানে কিন্তু বলা হয়েছে। তাই লুসির মৃত্যুর কথাটা শোনার পরে কবি কিন্তু সেরকমই শকের মধ্যে চলে গেছেন। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে হোয়াট হ্যাড সিল্ড দ্য পোয়েট স্পিরিট। কবির স্পিরিটটাকে বা কবির আত্মাটাকে কোন জিনিসটা সিল করে দিয়েছে? অপশানস হচ্ছে দ্য ডেথ অফ লুসি, আর্থস ডেলি রোটেশন, ফিয়ার্স অ্যাবাউট হিউম্যান, আর্থস টাচ। কী হবে সঠিক উত্তর? হ্যাঁ, সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্য ডেথ অফ লুসি, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফিমেল সাবজেক্ট ডিসক্রাইবড অ্যাজ নট বিং এবল টু ডু ইন দ্য 6th লাইন অফ দিস পোয়েম। এখানে ফিমেল সাবজেক্ট বলা হয়েছে, যেহেতু এখানে গোটা কবিতাতে লুসির কিন্তু কোনো উল্লেখ নেই, তাই এইভাবে প্রশ্নটা আসতে পারে দেখে প্রশ্নটা এরকম সেট করা হয়েছে। এখানে ফিমেল ক্যারেক্টার বলতে কিন্তু, ফিমেল সাবজেক্ট বলতে কিন্তু এখানে লুসির কথাই বলা হয়েছে, যে লুসি এই কবিতার 6 লাইনে কবি বর্ণনা করেছেন যে লুসি কী করতে অক্ষম বা কী করতে পারে না। স্পিক অ্যান্ড লাভ, স্লিপ, হিয়ার অ্যান্ড সি, নাকি প্লে অ্যান্ড রান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, হিয়ার অ্যান্ড সি, ওকে। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে হোয়াট ওয়াজ লুসি ডুইং আফটার হিজ ডেথ। লুসি মরে যাওয়ার পরে কী করছিল? কামিং টু পোয়েটস ড্রিমস, মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন আর্থস কোর্স রোটেশন, ওয়াজ ডিস্টার্বিং, টুক রিবার্থ। তো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য আর্থস কোর্স অফ রোটেশন। অর্থাৎ লুসি মরে যাওয়ার পর তার যেই মানে
তার যে পার্থিব শরীরটা রয়েছে সেটাকে তো কবর দিয়ে দেওয়া হয়েছে, এবং তাই সে পৃথিবীরই একটি অংশ হয়ে গেছে মাটির মধ্যে প্রবেশ করে। তাই পৃথিবীর প্রত্যেকটি জিনিস যেভাবে ঘুরছে, গাছপালা, পাথর, পাহাড়, নদী যেভাবে ঘুরছে, তাই লুসিও কিন্তু সেই পৃথিবীর সাথেই একই রকমভাবে ঘুরছে, সেও পৃথিবীরই একটি অভিন্ন অংশ হয়ে গিয়েছে। কোশ্চেন নাম্বার 7, এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে ফিগার অফ স্পিচটা কী আছে? অপশানস: অ্যালিটারেশন, পান, ট্রান্সপার এপিথেট, নাকি ক্লাইম্যাক্স। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অ্যালিটারেশন। কেন? কারণ এখানে স্লাম্বার, স্পিরিট, সিল, তিনটা যে শব্দ রয়েছে তিনটাই কিন্তু এস দিয়ে শুরু হচ্ছে, এস সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা কিন্তু অ্যালিটারেশনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা অ্যালিটারেশন হচ্ছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে রোল্ড রাউন্ড ইন আর্থস ডিউরান্ডাল কোর্স উইথ রক্স অ্যান্ড স্টার্স অ্যান্ড ট্রিজ, ফিগার অফ স্পিচ। এখানে ফিগার অফ স্পিচ কী হবে এটাতে? অ্যাসোনেন্স, ইমেজারি, অ্যান্টি ক্লাইম্যাক্স, সিমিলি। কী হবে? এটা ইমেজারি হবে। ঠিক আছে। এটা হচ্ছে কবির, কিন্তু এটা একটা কল্পনা, কবি এটাকে ইমাজিন করছেন, কবির এটা একটা কল্পনা যে লুসিও ওই পৃথিবীর দৈনন্দিন ঘূর্ণনের সাথেই একসাথে ঘুরে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, 9-10-এর যে সিলেবাসটা বর্ণনা করা হয়েছে সেখানে কিন্তু রেটরিক বা প্রোজোডির কোনো উল্লেখ নেই, কিন্তু 2016-র যে পরীক্ষা হয়েছিল সেখানে 9-10-এর সিলেবাসে কিন্তু একটি রেটরিক্যাল ডিভাইসের কোশ্চেন এসেছিল। তাই রেটরিক এবং প্রোজোডিগুলো কিন্তু আমাদেরও কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে শি নাও নো ফোর্স, হেয়ার ফোর্স রেফার্স, এখানে ফোর্স বলতে কবি কী বুঝিয়েছেন? নো ফোর্স বলতে কবি এখানে কী বুঝিয়েছেন? আচ্ছা, এখানে অপশানসগুলো রয়েছে স্ট্রেংথ, পাওয়ার, ভাইটালিটি অফ লাইফ, নাকি অ্যাজিলিটি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভাইটালিটি অফ লাইফ। এখানে জীবনের যে স্পন্দনের কথা, সেই কথাটা কিন্তু কবি এখানে বলছেন, অর্থাৎ লুসি যখন মরে যাওয়ার পরে তার মধ্যে আর কোনো ফোর্স নেই, তার মধ্যে আর কোনো স্পন্দন নেই, ভাইটালিটি কিন্তু তার মধ্যে আর নেই। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে টাচ অফ আর্থলি ইয়ার্স মিনস, টাচ অফ আর্থলি ইয়ার্স বলতে কী বোঝানো হয়েছে? অপশানস রয়েছে ইনফ্লুয়েন্স অফ মোর্টাল এক্সিস্টেন্স, কন্ট্যাক্ট উইথ আর্থ, আর্থস টাচ, আর্থস ইনফ্লুয়েন্স। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 10-এর এ, ইনফ্লুয়েন্স অফ মর্টাল এক্সিস্টেন্স। ঠিক আছে। এখানে পার্থিব যে অস্তিত্ব তার কিন্তু প্রভাবের কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো আজকের সেটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।